বৃষ্টি উজানের ঢলে ফের ডুবছে হাওরের ধান, দুর্যোগে দিশেহারা কৃষক। সুনামগঞ্জে ক্ষতিগ্রস্তদের তালিকা নিয়ে প্রশ্ন, নির্ভুল ও দুর্নীতিমুক্ত করার নির্দেশ মন্ত্রীর। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে তিস্তা চুক্তি আলো দেখার আশা পররাষ্ট্রমন্ত্রীর। চীন সফরেও মহাপরিকল্পনা নিয়ে হবে আলোচনা, ভারত থেকে পুশ ইন হলে ব্যবস্থা। হাম ও উপসর্গে আরও 6 শিশুর মৃত্যু, পদ্ধতিগত অবহেলাকে দায়ী করছেন বিশেষজ্ঞ। টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের গাফিলতি খতিয়ে দেখবে সরকার। এবং জমির দামের চেয়ে দলিল খরচ বেশি, টাকার বিনিময়ে হাতে হাতে খাস জমির মালিকানা বদল। গাইবান্ধার চরাঞ্চলে দীর্ঘদিন ধরে বন্ধ জমি, ভাড়া দিয়ে থাকতে হচ্ছে ভূমিহীনদের। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। বৃষ্টি ও উজানের ঢলে ফের ডুবছে কিশোরগঞ্জ মৌলভীবাজারে হাওরের ধান। কষ্টের ফসল তলিয়ে যাওয়ায় কাটছে না কৃষকের দুর্ভোগ। এদিকে কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষার প্রশ্নে কোনো ছাড় নয় বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী। আর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় দুর্নীতি সহ্য করা হবে না। কৃষকের দুর্দশা কমছেই না, আবারও নতুন করে তলিয়ে গেছে বেশ কয়েকটি হাওরের ধান। কিশোরগঞ্জে হাওরের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তলিয়ে আছে 12,500 হেক্টর জমির ফসল। ক্ষতিগ্রস্ত হয়েছেন 49,000 কৃষক। ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম হাওর পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খান। মৌলভীবাজারে 2,497 হেক্টর জমির বোরো ধান নষ্ট হয়েছে। হবিগঞ্জে এখনো পানির নিচে ফসল, ধান কাটার শ্রমিক না পাওয়ায় বেড়েছে সংকট। নেত্রকোনায় এখনো প্রায় 30 ভাগ ধান কাটা বাকি। রোদের দেখা পাওয়ায় মাড়াই কাজে ব্যস্ততা বেড়েছে। ধানের দাম তো 600, 500, 600। এই যে নিতে চায় না, এই যে লাগিয়ে সব জমিন তলায় গেছে। মানুষে আনতেছে, কিছু কিছু আনতেছে না, তাদের তো এই যে কৃষক যারা আছে এরা তো একবারে মরে গেছে। এদিকে সুনামগঞ্জেও অতিবৃষ্টিতে প্লাবিত জমি, মাড়াইয়ের জায়গা না থাকায় ক্ষতির মুখে লক্ষাধিক কৃষক। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন দুই মন্ত্রী, উদ্বোধন করেন সরকারি প্রণোদনা দেওয়ার কার্যক্রম। আর্থিক সহায়তা 7,500 টাকা আর 20 কেজি চাল সহায়তা পাইছে। অনুদান দিতে এতে আমরা সন্তুষ্ট। দোয়া করতাম আল্লাহ বেড়ার আশা ভরসা পুরা বেড়া সুস্থ হইয়া চলুক, আমরা জনগণও সুস্থ হইয়া চলতাম। কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান কৃষিমন্ত্রী। তালিকায় অনিয়ম বরদাস্ত করা হবে না বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। সমস্ত টিউবওয়েলকে ডিজেল থেকে বের করে আমরা সোলার সিস্টেমে নিয়ে যাওয়ার চেষ্টা করি। সরকার কৃষকের এই কষ্টের দিনে তার পাশে আছে, ভবিষ্যতে থাকবে। এর আগে সমন্বয় সভায় উঠে আসে মাঠ প্রশাসনের ব্যর্থতার কথা। হাওর নিয়ে সুষ্ঠু পরিকল্পনা ও ব্যবস্থাপনার অভাবেই বছর বছর হাওর তলিয়ে ফসলের ক্ষতি হয় বলে জানান কৃষকরা। হাওড়াঞ্চলের 7টি জেলার মধ্য দিয়ে 14টি নদী এবং এই পুরো জেলা জুড়ে আছে 2,000-এরও বেশি বিল। এই বিলগুলো এবং নদীগুলোর নাব্যতা সংকটের কারণেই অল্প বৃষ্টিতে উপচে পড়ছে পানি, কিংবা ভারী বৃষ্টিতে প্লাবিত হচ্ছে ধান ক্ষেত। ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা বছর বছর। তাদের মতে হাওরের মানুষের উন্নয়নের জন্য যত ধরনের উদ্যোগী নেওয়া হোক না কেন, এই 14টি নদী এবং 2,000-এর উপরে বিলের যদি নাব্যতা সংকট দূর করা না যায়, তাহলে এই হাওড়াঞ্চলের কোনো উদ্যোগেই কাজে আসবে না। বিশম্বপুর হাওড় থেকে আবদুল্লাহ শাফি, সময় সংবাদ। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে তিস্তা চুক্তি বাস্তবায়ন নিয়ে আশার আলো দেখছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। চীন সফরেও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি। মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী আরও বলেন, অন্য দেশের তুলনায় কম শর্ত মেনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে বাংলাদেশ। বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে অন্যতম সংবেদনশীল ইস্যু তিস্তার পানি বণ্টন চুক্তি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাধার মুখে 1.5 দশক ধরে ঝুলে আছে বিষয়টি। ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে এসেছে বড় পরিবর্তন। দীর্ঘদিন পর ক্ষমতা হারিয়েছে মমতার তৃণমূল কংগ্রেস। শাসনভার পেতে যাচ্ছে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি। ক্ষমতার এই পালাবদলে আবারও আলোচনায় তিস্তা চুক্তি প্রসঙ্গ। মঙ্গলবার দুপুরে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালেও তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে আশার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। চীন সফরে যাওয়ার আগে তিনি জানান, বেইজিংয়ের সঙ্গেও গুরুত্ব পাবে তিস্তা মহাপরিকল্পনা ইস্যু। অবশ্যই তিস্তার কথা হবে, অবশ্যই। সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, তিস্তা পাড়ের মানুষের একটা বড় ধরনের ইকোলজিক্যাল বিপর্যয়ের মধ্যে তারা আছে। ইটস দ্য ম্যাটার অফ দেয়ার ইকোনমিক সিকিউরিটি।
আমরা যেভাবে পারি, যে কয়টা উপায় আছে আমি সবগুলো উপায় আমরা এক্সপ্লোর করবো, যেটা সর্বোত্তম সেটাই আমরা নেব। এইখানে সবচাইতে বড় আপনার বিচার্য বিষয় হচ্ছে আমাদের মানুষের ইন্টারেস্ট, বাংলাদেশ ফার্স্ট। ভারত থেকে সম্ভাব্য পুশিন পরিস্থিতি নিয়ে ঢাকা সতর্ক অবস্থানে রয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পুশিনের ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা। আপনারা দেখেছেন আমরা সেটাকে কড়া প্রতিবাদ দিয়েছি, সেই বিষয়ে আমাদের যা যা ব্যবস্থা আমরা নিব। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রসঙ্গে মন্ত্রী বলেন, অন্য দেশগুলোর তুলনায় কম শর্ত মেনে চুক্তি করেছে বাংলাদেশ। আর বাংলাদেশের এগ্রিমেন্ট অন্যান্য দেশের এগ্রিমেন্টের সঙ্গে তুলনা করে পড়েন, তাহলে বুঝবেন। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। এদিকে পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে বাংলাদেশ ভারতের সম্পর্কে তাৎক্ষণিক প্রভাব পড়ার সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। কেন্দ্র ও রাজ্যে একই দল ক্ষমতায় থাকায় তিস্তা সহ অমীমাংসিত ইস্যু সুরাহার সম্ভাবনা গতি পেতে পারে বলে মনে করেন তারা। এজন্য ঢাকাকে জোরালো কূটনৈতিক উদ্যোগ নেওয়ার পরামর্শ। সাইফুল রুদ্র রিপোর্ট। বাংলাদেশ ভারত সম্পর্কের অন্যতম সংবেদনশীল ইস্যু তিস্তার পানি বন্টন। 2011 সালে তিস্তার পানি বন্টন চুক্তিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাধা দিলে তা থেকে সরে যায় ভারত। 1.5 দশক পার হলেও আর তিস্তার পানি বন্টন চুক্তির কোনো অগ্রগতি হয়নি। কিন্তু এবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে হেরে বিদায় নিতে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। গেরুয়া শিবিরের জয়ের মধ্য দিয়ে কেন্দ্র ও রাজ্যে আসছে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার। ভারতের কোনো বিশেষ রাজ্যের নির্বাচনে কোনো দল জিতল বা হারল তা নিয়ে খুব বেশি বিচলিত নয় বাংলাদেশ। তবে খরা মৌসুমে বাংলাদেশের দুঃখ তিস্তার পানি বন্টন চুক্তি এবার আলোর মুখ দেখবে এমন আশায় ঢাকা। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের পররাষ্ট্রনীতি নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকার, তাই একটি রাজ্যের সরকার পরিবর্তন হলেও বাংলাদেশ ভারত সম্পর্কের বড় চিত্রে তাৎক্ষণিক প্রভাব পড়ার সম্ভাবনা কম। বাংলাদেশের সাথে যে সম্পর্ক ভারতের, সেই সম্পর্কে কিছু কিছু বিষয় সমাধান হয়নি। তিস্তা চুক্তি এখনও স্বাক্ষর হয়নি এবং মমতা ব্যানার্জি তার পিছনে বাধা হিসেবে কাজ করেছেন। শুভেন্দু অধিকারী তিনি বাংলাদেশের জন্য কতখানি সহানুভূতিশীল বা বাংলাদেশের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করবে সেটা এখন ভবিষ্যৎ বলে দেবে। বিশ্লেষকদের মতে বিজেপি যদি রাজ্য ও কেন্দ্রে একই সঙ্গে ক্ষমতায় থাকে তাহলে নীতিগত সমন্বয় সহজ হতে পারে। এতে তিস্তা চুক্তির মতো ইস্যুতে আলোচনার গতি বাড়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের সাথে সম্পর্ক প্রভাব পড়বে না, তারপরেও একটা উদ্যোগ নিতে হবে দুই পক্ষ থেকেই, যে সম্পর্কটাকে কিভাবে আরও স্বাভাবিক সহজ করা যায় সেই চেষ্টাটা আমার মনে হয় যে দুই পক্ষেরই গরজ আছে। সুতরাং সম্পর্কটা আমার ধারণা যে আপাতত অন্তত ভালোই হবে, কোনো সমস্যা বড় রকমের কিছু হবে না। আমি মনে করি যে শেষ পর্যন্ত যদি আমরা তিস্তাতে চীনাদের কাজ করাই, তারপরেও ভারতের পক্ষ থেকে বড় রকমের কোনো আপত্তি হবে না। হয়তো তারা খুশি হতো যদি আমরা তাদেরকেও ইনভলভ করতে পারতাম, তাহলে সেরকম আমাদের সরকার ভেবে দেখতে হবে যে সেরকম সুযোগ আছে কিনা। বৈশ্বিক অনিশ্চয়তার এই সময়ে পারস্পরিক স্বার্থে ঢাকা ও দিল্লির মধ্যে কার্যকর কূটনীতি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। হাম ও উপসর্গে প্রাণ গেল আরও 6 শিশুর। নতুন করে হাসপাতালে ভর্তি প্রায় 1450। সংক্রমণ ঠেকাতে 2 ডোজ নেওয়া শিশুদের বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। প্রকোপের জন্য টিকাদানে ঘাটতি আর মৃত্যুর জন্য পদ্ধতিগত অবহেলাকে দায়ী করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানালেন, অন্তর্বর্তী সরকারের টিকা নিয়ে গাফিলতি খতিয়ে দেখা হবে। রাজধানী সহ সারা দেশে প্রতিদিনই বাড়ছে হাম আক্রান্ত শিশুর ভিড়। জ্বর, কাশি, ফুরকুড়ি, শ্বাসকষ্ট সহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে তারা। অনেক ক্ষেত্রে দেরিতে আনার কারণে বাড়ছে জটিলতা। হাম দিয়ে একদম ভরে গেছিল, এখন অনেক সুস্থ। আমরা বুঝতে পারি না প্রথম যেটা হাম রোগ, ওষুধ দিয়েছিলাম, ওষুধ দেওয়ার পর দিয়ে সারতে আসে না। পরে শিশু হাসপাতালে নিছি, আপনার ছেলে তো গুরুত্বপূর্ণ জায়গা, ওরা ইমার্জেন্সি বড় হাসপাতালে ভর্তি করেন। ওষুধপত্র যাবতীয় আমাদের খরচ নিয়ে প্রায় 15-17 হাজার টাকা এরকম মতো। মার্চের মাঝামাঝি থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 35,000-এর বেশি। হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ছাড়িয়েছে 300। প্রকোপ বেড়ে গেলে তড়িঘড়ি করে টিকা জোগাড় করে 20 এপ্রিল সারা দেশে শুরু হয় টিকাদান কর্মসূচি। কয়েকদিনের মধ্যেই ভ্যাকসিনের আওতায় আসবে 100% শিশু। একটা কমন আছে যেটা হচ্ছে কি টিকা নেননি, 2 ডোজের 1টি ডোজের টিকা নেওয়া হয়নি, অথবা টিকা মানে একটা ডোজ নেওয়া হয়েছে।
আর কিছু বাচ্চা আছে 9 মাসের আগে আক্রান্ত হয়েছেন অলরেডি, তো যারা নাকি তারা তো টিকা নেওয়ার সময় হয়নি এখন, তারাও আক্রান্ত হচ্ছেন। হাম পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে বেরিয়ে আসে 2025 সালের সেপ্টেম্বরে ইউনিসেফের মাধ্যমে টিকা কেনা বন্ধ করে দেয় ডক্টর ইউনূস সরকার। এর ফলে সারা দেশে টিকার সংকট দেখা দেয় এবং নাটকীয়ভাবে কমে আসে টিকাদান কর্মসূচি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন, টিকা না দেওয়ার কারণেই মারা যাচ্ছে একের পর এক শিশু। মূলত এটি একটি পদ্ধতিগত অবহেলাজনিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদেরকে শনাক্ত করার জন্য একটি স্বাধীন উচ্চ পর্যায়ের তদন্ত কমিশন গঠন করা হোক এবং তাদের প্রাপ্ত তথ্যাদির উপর ভিত্তি করে দায়ীদেরকে আইনের আওতায় আনা হোক। মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের আমলে হামের টিকা নিয়ে গাফিলতি খতিয়ে দেখবে বর্তমান সরকার। খুবই দুঃখ প্রকাশ করছি, কারণ আক্রান্ত শিশুরা যখন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে যান বাংলাদেশে সেই পরিমাণ সাপোর্ট দেওয়া কঠিন হয়। আইসিইউ সাপোর্ট, বিশেষ করে শিশুদেরকে আইসিইউ সাপোর্ট দেওয়া। ইন্টারিম সরকার শিশু মৃত্যু ঘটাতে চাই এরকম কোনো ব্যাড ইন্টেনশন তাদের ছিল বলে মনে হয় না, আমি মনে করি না। কিন্তু এটা নিয়ে আমাদের খতিয়ে দেখা দরকার আছে। সেই কাজটা আমি মন্ত্রণালয়ের কথা বলেছি, সেই কাজটাও হবে যে কেন আসলে এই ঘটনাটা ঘটল। হামের সবচেয়ে কার্যকর প্রতিরোধক হামের টিকা। টিকা কার্যক্রম চললেও টিকার সুফল পেতেও লাগে 4 মাস সময়। তাই চিকিৎসকরা বলছেন, শিশুদের শরীরে জ্বর কিংবা চোখে লাল হলে অবহেলা না করে দ্রুত হাসপাতালে আনতে হবে। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। লাঠিচার্জ জমিদার, চরাঞ্চলে টাকার বিনিময়ে হাতে বদল হয় খাস জমির মালিকানা। চাষাবাদ ও বসবাসের জন্য ভূমিহীনদের দিতে হয় ভাড়া। দীর্ঘদিন ধরে দিয়ারা জরিপ বন্ধ থাকায় চিহ্নিত হচ্ছে না মালিকানাধীন ও খাস জমি। গাইবান্ধার চর দ্বীপচর ঘুরে এসে ভূমি অব্যবস্থাপনার চিত্র তুলে ধরেছেন হেদায়েতুল ইসলাম বাবু। ক্যামেরায় ছিলেন সোহেল রানা। চারিদিকে নদী, মাঝখানে বাড়িঘর। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের চর গুপ্তমণি, যেখানে চাষাবাদ ও বসবাস করেন চর দ্বীপচরের মানুষ। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ নানা প্রতিকূলতার মধ্যে নদী পারের মানুষকে বড় জটিলতায় পড়তে হয় জমি কেনা বেচার সময়। কাগজপত্র নেই এমন খাস জমির মালিকানা বদল হয় হাতে হাতে। 20,000, 25,000 যেটা যেরকম জমি সেরকম তার দাম। কাগজ নেই, এই কারণে স্টাম্পে জমিটা কেনা বেচা হচ্ছে। গুপ্তমণি, রসুলপুর, উজালডাঙ্গা সহ প্রায় সব চরাঞ্চলে খাস জমি কেনাবেচা হয় পানির দরে। মালিকানাধীন জমির দামও খুব বেশি নয় এখানে। যমুনা ব্রহ্মপুত্র নদের বালুচরে জেগে ওঠা আবাদি জমি এখানে ফেলনা নয়। তারপরও সমতলের তুলনায় অনেক কম দামে জমি পাওয়া যায় এই চর দ্বীপচরগুলোতে। বালুচর 10 থেকে 15,000 টাকা বিঘা কাগজ বিক্রি হয়। কিনতে যে দাম তার তো ডবল টাকা আগে দলিল করতে। ভাঙ্গনে বিলীন হয়ে যাওয়া নদী শিকস্তি জমি জেগে উঠলে সেই জমির সীমানা ও মালিকানা নির্ধারণ হয় দিয়ারা জরিপের মাধ্যমে। 1862 সালে এই জরিপ শুরু হলেও নদী বিধৌত গাইবান্ধার 4 উপজেলায় দীর্ঘদিন ধরে বন্ধ জরিপের কাজ। আমরা প্রত্যাশা করব যে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর এই অঞ্চলে মানুষের ভূমি ব্যবস্থাপনাকে আরো উন্নততর করার লক্ষ্যে এখানে দিয়ারা জরিপের ব্যবস্থা করে। বেসরকারি সংস্থার তথ্যমতে গাইবান্ধার 4 উপজেলার 22টি ইউনিয়নে 181টি চর দ্বীপচরে গ্রামের সংখ্যা 134। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। অন্তর্বর্তী সরকারের সময়ে যে পরিমাণ অপরাধ সংঘটিত হয়েছিল বর্তমানে তার সীমা অতিক্রম করেছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে চান্দিনা দেবিদ্বার মহাসড়ক প্রশস্তকরণ বিষয়ে এক সভা শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। বলছে এখন যে আইন শৃঙ্খলার ক্রমশ অবনতি হচ্ছে। মানুষ আগের যেই ইন্টারিম গভর্নমেন্টের সময় যে পরিমাণ আপনার ক্রাইম রিপোর্টগুলো যেগুলো ছিল সকল সীমা অতিক্রম করেছে এই লাস্ট এই সময়। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পরে ক্রাইম না কমে কেন বাড়ছে এই বিষয়গুলো নিয়ে যদি ওনাকে প্রশ্ন করেন তাহলে সেই বিষয়ে উত্তর উনি যথাযথ দিতে পারবেন। চট্টগ্রামে অবৈধভাবে নির্মাণ করা বাণিজ্যিক স্থাপনা ভেঙে শিশু কিশোরদের জন্য পার্ক নির্মাণের ঘোষণা দিয়েছে সিটি কর্পোরেশন। সকালে নগরীর কাতালগঞ্জে যান সিটি মেয়র। এ সময় নির্মাণাধীন অবৈধ বাণিজ্যিক স্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ সময় মেয়র জানান, কোনো গাছ না কেটে শিশুদের জন্য সুন্দর ও মনোরম পার্ক গড়ে তোলা হবে। শিগগিরই অবৈধ স্থাপনা ভেঙে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।
বাংলার সময় আরও থাকছে। বাগান থেকে আম সংগ্রহ শুরু। সাতক্ষীরায় প্রথম ধাপে নামানো হচ্ছে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই সহ দেশীয় জাত। বাজারজাতে ব্যস্ত বাগানিরা। গাইবান্ধায় পাকা ঘর দেওয়ার কথা বলে প্রায় 1000 পরিবারের কাছ থেকে অভিনব কায়দায় 1.5 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি সামাজিক সংগঠনের কর্মকর্তা পরিচয় দেয়া এক ব্যক্তির বিরুদ্ধে। অর্থ হাতিয়ে নিয়ে উধাও হয়েছেন অভিযুক্ত শহীদুল ইসলাম। এতে বিপাকে পড়েছেন ভুক্তভোগী হতদরিদ্র মানুষ। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সোহেল মিয়ার তোলা ছবি নিয়ে বিপ্লব ইসলামের রিপোর্ট। প্রথমে বিনামূল্যে নলকূপ ও পরে ঘর দেওয়ার প্রলোভন দিয়ে অভিনব প্রতারণা। প্রায় 1.5 কোটি টাকা নিয়ে উধাও আল আনসার ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ নামের একটি সামাজিক সংগঠনের কর্মকর্তা পরিচয় দেয়া মাওলানা শহীদুল ইসলাম। ভুক্তভোগীরা জানান, প্রথমে মাত্র 200 টাকা করে নিয়ে 2টি পরিবারের বাড়িতে নলকূপ স্থাপন করে দেন। এতে এলাকায় তার প্রতি আস্থা তৈরি হয়। এরপর একইভাবে 200 থেকে 500 টাকা করে আরও শতাধিক পরিবারের কাছ থেকে টাকা নিয়ে 15টি পরিবারকে নলকূপ স্থাপন করে দেন। পরবর্তীতে নলকূপের জন্য টাকা দেয়া ব্যক্তিরা নলকূপ না পাওয়ায় চাপ দিলে নতুন প্রতারণা শুরু করেন শহীদুল। এবার আধা পাকা বাড়ি, একটি নলকূপ, একটি গাভী এবং একটি ছাগল একসঙ্গে দেওয়ার কথা বলে প্রতিটি পরিবারের কাছ থেকে 15,000 থেকে 25,000 টাকা পর্যন্ত নেওয়া হয়। বিনিময়ে দেয়া হয় আল আনসার ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ নামের সিলযুক্ত বাড়ি ও নলকূপ দেওয়ার একটি করে টোকেন। আমরা তো জানি না যে উনি টাকা নিয়ে এরকম পালাবে। আমার মাধ্যমে 50টা ঘরের টাকা আমি আনি দিছি তাকে। শুধু একটি এলাকায় নয়, একই কৌশলে জেলা জুড়ে চালানো হয় এই প্রতারণা। এই ঘটনায় তার বিরুদ্ধে মামলাও হয়েছে। এই এলাকায় আমার বিশ্বস্ততা এবং সুনাম সুখ্যাতি থাকার কারণে তার প্রস্তাবে আমরা এলাকার লোক এবং আমি এলাকার লোকের থেকে আমরা প্রায় 365 জনের 54,75,000 টাকা আমি তাদের তুলে দিই। অভিযুক্ত শহীদুল ইসলামের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে তদন্ত করে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার। কেউ যদি আমাদেরকে লিখিত আবেদন করে তাহলে আমরা আবেদনের প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া যেভাবে নেওয়া যায় সেভাবে নেব। সদর উপজেলার মধ্য নারায়ণপুরের 366 জন ছাড়াও পলাশবাড়ী ও ফুলছড়ি উপজেলা সহ বিভিন্ন এলাকায় প্রায় 1000-এর বেশি পরিবারের কাছ থেকে প্রায় 1.5 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ শহীদুল ইসলামের বিরুদ্ধে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। পঞ্চগড়ে যাত্রীবাহী বাস থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন হেলপার। ঘটনার পর পালিয়ে গেছে বাসের চালক। এছাড়া মহাসড়ক পার হতে গিয়ে 3 জেলায় শিশুসহ মৃত্যু হয়েছে 4 জনের। যাত্রী ওঠানোর জন্য হঠাৎ ব্রেক করে দ্রুতগতির বাস। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির গেট থেকে পড়ে চাকায় পৃষ্ঠ হন হেলপার। মঙ্গলবার সকালে পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ভোদা পাইবাস মোড়ের কাছে পৌঁছালে এক অপেক্ষমান যাত্রী গাড়িতে ওঠার জন্য ইশারা করেন। এ সময় ড্রাইভার হঠাৎ ব্রেক কষলে গেটে দাঁড়িয়ে থাকা হেলপার শান্ত ছিটকে পড়েন নিচে। সঙ্গে সঙ্গে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পালিয়ে যায় বাসের চালক। এদিকে সকালে রাজশাহীর পুঠিয়ায় রাস্তা পার হওয়ার সময় আক্কাস আলী নামে এক পথচারীকে চাপা দেয় একটি ডাম্প ট্রাক। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ক্ষুব্ধ এলাকাবাসী 2টি ডাম্প ট্রাকে আগুন ধরিয়ে মহাসড়ক অবরোধ করে। বিক্ষোভের সময় ভাঙচুর করা হয় পুলিশের একটি গাড়িও। একই দিন বরিশালের উজিরপুরে স্কুল ছুটির পর দাদির সঙ্গে বাড়ি ফিরছিল শিশু আরফা। পথে জয়শ্রী এলাকায় ঢাকা বরিশাল মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী একটি বাস তাদের চাপা দেয়। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আর হাতে আরেকটা বাচ্চা নাতি একবারই ঠেলায় গেছে। এদিকে চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পার হতে গিয়ে বাসের ধাক্কায় নুসরাত জাহান নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। তারিফ রহমান, সময় সংবাদ। খুলনার দাকোপে সুন্দরবন সংলগ্ন পর্যটক রিসোর্টে হামলা ও লুটপাটের চেষ্টায় জড়িত থাকার অভিযোগে 2 জনকে আটক করা হয়েছে। আটকের পর তাদের বাগেরহাটের মোংলায় কোস্টগার্ডের পশ্চিম জোনের কার্যালয়ে নেওয়া হয়েছে। কোস্টগার্ড জানায়, সোমবার ভোরে ঢাংমারি খাল সংলগ্ন সুন্দরী ইকো রিসোর্টে জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢোকে একদল দুর্বৃত্ত। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক কোস্টগার্ডকে খবর দেয় রিসোর্ট কর্তৃপক্ষ। তারপরই পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করে ওই দিন বিকেলে অভিযান চালিয়ে 2 জনকে আটক করা হয়।
সাতক্ষীরায় শুরু হয়েছে আম সংগ্রহ ও বাজারজাতকরণ। বাগানি ও ব্যবসায়ীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। কৃষি বিভাগের আশা, আগামী 1 মাসে প্রায় 300 থেকে 350 কোটি টাকার আম বেচাকেনা হবে। গোপালভোগ, গোবিন্দভোগ ও বোম্বাই সহ দেশীয় জাতের আম পাড়া শুরু হলো সাতক্ষীরায়। মঙ্গলবার সদর উপজেলার ফিংড়ি গ্রামে কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল। সকালে গোপালভোগ, গোবিন্দভোগ ও বোম্বাই সহ দেশি জাতের আম পাড়া হয়। 15 মে থেকে হিমসাগর, 27 মে থেকে ল্যাংড়া এবং 5 জুন থেকে আম্রপালি জাতের আম সংগ্রহ ও বাজারজাতের সময় নির্ধারণ করা হয়েছে। আম সংগ্রহ ও বাজারজাতের তারিখ দেরিতে হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়ার শঙ্কা কৃষকের। রয়েছে কালবৈশাখী ঝড়ের আশঙ্কাও। বাজার সিন্ডিকেটের কারণেও ন্যায্য দাম না পাওয়ার অভিযোগও রয়েছে। সাতক্ষীরার আমটা বাংলাদেশের সবার আগে আসে, বাংলাদেশ থেকে যে আমটা সবার আগে হয় সেটা হলো সাতক্ষীরাতে গোবিন্দভোগ আম। ন্যায্য দাম যদি আমরা পাই তাহলে আল্লাহর মধ্যে আমাদের ফলন খুবই ভালো। রেল লাইনটা হয় আমাদের আর কি ওয়ারিং খরচটা কমলে মনে করেন আমাদের সাতক্ষীরার ব্যবসাটা আরো সুন্দর হবে। নিরাপদ ও বিষমুক্ত আম বাজারজাত নিশ্চিতে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে। আগামী 1 মাসে প্রায় 300 থেকে 350 কোটি টাকার আম বাণিজ্যের আশা কৃষি বিভাগের। 70,000 মেট্রিক টনের উপরে আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে। আমরা আশা করছি যে এই আম বাজারে বিক্রি করে প্রায় 300 থেকে 350 কোটি টাকার যে বাণিজ্য এই সাতক্ষীরা জেলাতে হয়ে থাকে। বেশি লাভের আশায় আপনারা আমটা পাকানোর ব্যবস্থা করবেন না, যাতে করে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হয় বা দেশের বাইরে বহির্বিশ্বে যেখানে যেখানে আমাদের আম রপ্তানি হয় সেসব জায়গায় আমাদের মার্কেটটা নষ্ট হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় 5299টি আম বাগান রয়েছে। চলতি মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 70,000 মেট্রিক টন। সময় সংবাদ, সাতক্ষীরা। বাংলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বৃষ্টি উজানের ঢলে ফের ডুবছে হাওরের ধান, দুর্যোগে দিশেহারা কৃষক। সুনামগঞ্জে ক্ষতিগ্রস্তদের তালিকা নিয়ে প্রশ্ন, নির্ভুল ও দুর্নীতিমুক্ত করার নির্দেশ মন্ত্রীর। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে তিস্তা চুক্তি আলো দেখার আশা পররাষ্ট্রমন্ত্রীর। চীন সফরেও মহাপরিকল্পনা নিয়ে হবে আলোচনা। ভারত থেকে পুশ ইন হলে ব্যবস্থা। এবং হাম ও উপসর্গে আরও 6 শিশুর মৃত্যু। পদ্ধতিগত অবহেলাকে দায়ী করছেন বিশেষজ্ঞ। টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের গাফিলতি খতিয়ে দেখবে সরকার। এই ছিল বাংলার সময়। এরপর দেখবেন সন্ধ্যার সময়, সঙ্গে থাকবেন রাইসা জান্নাত। ধন্যবাদ জাফর। সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ে।